এইটা আমি বললাম যে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত যত প্রধানমন্ত্রী তার আগে পরে হয়েছেন একে বাদ দিয়ে, যে প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে নেতানিয়াহুর মতো লোকের সঙ্গে কথা বলবে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরের মামলা আছে, উনি এমন এমন সব দেশ আছে সেখানে গেলে উনি গ্রেপ্তার হবে, তার কাছে তো কিসের সম্পর্ক, মধুর কি সম্পর্ক? মধুর সম্পর্ক একটা আছে। তার কারণ হচ্ছে এই যে ওখানে একটা বন্দর হয়েছে, আপনি জানেন যে এটা ইসরায়েলে একটা বন্দর, ওরকম জায়গায় একটা গুরুত্বপূর্ণ বন্দর, এটা আদানি এরা পেয়েছে, জানেন আপনারা সেসব কথা, আমি জানি। আদানি আম্বানির বিরুদ্ধে এমন এমন কেস বিদেশে হয়েছে যে কেসে যারা রীতিমতো কাগজ পড়েন, তারা খবর রাখেন, তারা বুঝতে পারবেন যে যে ওরা ওই দেশে গেলে বা কোনো রকমের কিছু হলে ওখানে ওদের গ্রেপ্তার করবে। এই একটা সরকার দেখছি আমাদের স্বাধীনতার পরে 47 সালের 15ই আগস্টের পরে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা দেখছি আন্তর্জাতিক স্তরে সাম্রাজ্যবাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন। আর তার যারা এই সব চর আছে, যার মধ্যে আমেরিকার কাঁধে যদি কারো ভর করতে হয় তাহলে ইসরায়েলের কাঁধে ভর করে, এই পরস্পরকে শক্তি যোগায়, আর সারা দুনিয়া জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। লড়াইটা এখন সারা পৃথিবীতে উত্তর গোলার্ধের সঙ্গে দক্ষিণ গোলার্ধের মানুষের লড়াই। উত্তর গোলার্ধ মানে পৃথিবীর মানচিত্র দেখে যে কেউ মনে করতে পারে তারা এসব এক, আমি বলছি না, কিন্তু ইউরোপের সঙ্গে আমেরিকার এখন কিছু কিছু ব্যাপারে দ্বন্দ্ব হচ্ছে, আপনারা দেখছেন। এটা কতদূর যাবে তাও আমি জানি না, কিন্তু তারা চাচ্ছে বাকি দক্ষিণ পৃথিবীর যে দক্ষিণের দেশগুলো, ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, মায়ানমার হোক, আমেরিকার বার্মা থেকে আরম্ভ করে নিচে শ্রীলঙ্কায়, তারপরে যাই হোক আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি করে, এদিকে এশিয়া বাদ দিলে আপনি কি বলে ও ইউরোপ বাদ দিন, ওদিকে উত্তরে আছে, দক্ষিণ আমেরিকা আছে, আফ্রিকা আছে, 3টা মহাদেশ। এখানকার মানুষ যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন ঔপনিবেশিক শাসনে, এখন আবার সেগুলো দখল চাচ্ছে। আমেরিকার রাষ্ট্রপতি যেরকম বললাম যে গ্রিনল্যান্ড দেশটা চান, তেমনি ভেনেজুয়েলার একজন রাষ্ট্রপতি, স্বাধীন দেশের রাষ্ট্রপতি লুলা, আমি ওষুধে যাচ্ছি না, আমি বলছি যে এই তাকে ভাবুন, আপনি প্রশ্ন করতেন, আমাকে জবাব দিতে হতো, তাহলে কি ভালো হতো না? খারাপ হতো না? খারাপ হতো কিছু, ভালো হতো না খারাপ হতো, আমি জানি না ঠিক। আমার কাছে মনে হয় যে আগে আমার শোনা উচিত, তারপরে বলা উচিত, কারণ আমি যা বলছি তা কি জানেন না নাকি? এখানে যারা আছে তারা জানেন, তারা জানেন, যারা শুনতে পাচ্ছেন আমার মাইক্রোফোনে তারা কি শুনতে পাচ্ছেন না নাকি? আমাদের শুনতে হবে যে মানুষের কাছে এখনো যাইনি, আমরা যেতে পারিনি। আমরা বহু আগে বলেছিলাম নো ইওর বুথ, মানে আপনার বুথটাকে চিনুন, নো ইওর ভোটার, আমরা প্রত্যেক ভোটারটাকে চিনুন। আর এখন এই এসআইআর ইত্যাদি ইত্যাদি করে আজকে আপনারা ওসব খবর দেখে থাকবেন কাগজে নিশ্চয়ই, যে ওই কিছু লোক তাদের যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছিল, তারপরে এইসব করে কিন্তু অল্প কিছু তাদের আবার নাকি তারা ভোট দিতে পারবে, 2 দিন আগে পর্যন্ত তার কিছু হবে। যাই হোক, যা হবে হবে, কিন্তু যা বিশাল বিশাল 60 লাখ সব মিলিয়ে যদি আমাদের বাদ পড়ে থাকে বাংলার, তাহলে আপনি ভাবুন যে তাদের মধ্যে বিরাট অংশ হচ্ছে সংখ্যালঘু। আমাদের বাংলার মানচিত্র ধরে যদি আপনি দেখেন, এখনকার বাংলাদেশের মানচিত্রের সীমান্ত ধরে যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে এই সংখ্যালঘুরা বিরাট সংখ্যায় আছে, বিরাট সংখ্যায় আমাদের রাজ্যে। এই নয় যে আমাদের যেরকম ওরা বলে যে স্বাধীনতার পরে মুসলমান বেড়ে যাচ্ছে অমুক তসুক ইত্যাদি, এটা পাকিস্তান হয়ে যাবে, এটা বাজে কথা। 10-12 জন কি বছরে হয়তো 1000 জন যদি আমি বলি, এদিকে এলোকে ধরা পড়লো ইত্যাদি ইত্যাদি, তারপরে কি গেল, তারপরে চলে গেল। তাছাড়া এমনিতে আমার তো বাংলাদেশে অনেক লোক জানাশোনা আছে, যে বাংলাদেশ যুদ্ধের সময় থেকে যাচ্ছি। আমি বলছি যে
এই লোকদের কাছে আমাকে মাঝে মাঝে খবর দিতে হয়, দেখো এই বাংলা অনুবাদ এই বইয়ের তোমাদের ওখানে হয়েছে। অনেক বই আছে, যে বিজ্ঞানেরই হোক আর দর্শনেরই হোক আর ইতিহাসের হোক আর সাহিত্যেরই হোক, অনেক বই আছে যা আমরা এখানে পশ্চিম বাংলায় এখনো বাংলা পাই না। বাংলাদেশ থেকে আমাকে আনতে হয়, কারণ বাংলা ভাষার জন্য লড়াই, বাংলা জাতিসত্তার বিরুদ্ধে লড়াই, একটা ধর্মের বিরুদ্ধে লড়াই না। এটা আমি বহু জায়গায় দেখেছি, মানে উত্তর থেকে দক্ষিণ। আমি আমাদের রাজ্যের কথা বলছি, যে দেখেছি। এই তো এদের কথা মানে কাজ হচ্ছে যে বিদ্বেষ প্রচার করা। এবং দেখুন, বাংলায় সংখ্যালঘু ভোটের পরে যাদের কমেছে হচ্ছে মহিলাদের ভোট। আজকে আমি দেখে তো আশ্চর্য, ভালো একটা ইংরেজি কাগজ পড়ি আমি, 3খানা কাগজ পড়ি, তার মধ্যে একটা, যে আমি কারোর নাম করলে আবার মুশকিল আছে, তো সেখানে দেখি। তারপরে আমাদের কাগজে তো আছেই, গণশক্তি যারা পড়েছেন তারা সবাই দেখেছেন, মুখ্যমন্ত্রী খুব দাবি করেছেন এখন সুপ্রিম কোর্ট খেলা দিয়েছে। খেলাতে কতজন কি পাবে আমি জানি না, দুদিন আগে কিছু লোকের হয়তো ভোটাধিকার পাবে, আর কত গেছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন আমি মামলা করেছিলাম, তাই আমরা সুপ্রিম কোর্ট। মামলা আপনি করেননি মুখ্যমন্ত্রী, বারবার বলছে সেলিম, কতবার বলেছেন, কতবার গণশক্তিতে লেখা হয়ে থাকবে যে প্রথম মামলাটা সিপিআইএম করেছিল, আর সেই সিপিআইএম এর যে মহিলা করেছিলেন তিনি আমাদের পার্টির মুর্শিদাবাদ জেলায়, এবং মহিলা নেত্রীও বলতে সেখানে মহিলা সংগঠনের নেত্রী, তার মামলা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। সেই মামলায় ইনি অনেক দিন পরে একটা সালু ফল করো কি ওখানে গিয়ে কি একটা বললেন, যাই হোক সেটা আমি বলছি না। আমি বলছি আসল কথা হচ্ছে সেদিন চিফ জাস্টিস ওকে জিজ্ঞেস করেছিলেন, এগুলো ভুলে যাবেন নাকি, এগুলো দেখতে হয় খুঁটিনাটি, যে চিফ জাস্টিস ওকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আপনাদের যে এতগুলো নামের গোলমাল হলো, এসব হলো, তার একটা কারণ কি এই নয় যে পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট পরিমাণ সরকারি কর্মচারী এই ভোটার লিস্টের কাজে তারা দিতে পারেনি? হ্যাঁ, উনি কি বলবেন, উনি বলেন না না আমরা দিয়ে দেবো। দেবেন কোত্থেকে? হাজারে হাজারে সরকারি কর্মচারীর পদ খালি আছে, তার বাইরে ছেড়ে দিন। হাসপাতালে ডাক্তার নেই,